চিকিৎসকদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আজ 7-8-2025 বৃহস্পতিবার। এই গ্রুপের 12তম ক্লাস। আজ আমাদের এই গ্রুপের আলোচ্য বিষয় রাখা হয়েছে দ্য সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় ব্যবস্থাপত্র। আজকে প্রথম পর্বের আলোচনা। আজকের বিষয়ে আলোচনা করবেন ডক্টর নীলকান্ত সরকার স্যার। ডক্টর নীলকান্ত সরকার, ডক্টর কেসি দাস এবং ডক্টর তপন কাঞ্জিলাল মহোদয়ের স্নেহধন্য ছাত্র। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে স্যারের আলোচনা চলাকালীন আপনারা কেউ আনমিউট হবেন না বা ভিডিও ওপেন করবেন না। আর আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি, তাই সবাইকে আলোচনা থাকার জন্য অনুরোধ করব। কোন রকম প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, কোন রকম যদি সংযোজন থাকলে ক্লাস শেষে সংযোজন করবেন। স্যারকে অনুরোধ করব আজকের আলোচনা জন্য। স্যার শুরু করুন। শুভ সন্ধ্যা। হোমিও রিভিউয়ার ব্যারাকপুর গ্রুপে আজকে 12তম ক্লাসে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় ব্যবস্থাপত্র। এ সম্পর্কে আমাদের ছাত্ররা এবং অনেক চিকিৎসক বন্ধুরাই আমাকে বারংবার অনুরোধ করেছিল এই বিষয়ে বলার জন্য, যে আমাদের দ্বিতীয় প্রেসক্রিপশন করতে খুবই অসুবিধে হয়, অনেক জায়গায় আটকে যাচ্ছি, তা আপনি এ বিষয়ে একটু আলোকপাত করুন। এখন প্রশ্ন হচ্ছে, হোমিওপ্যাথিতে নবাগত বা অনেক যারা পুরনো চিকিৎসক, প্রত্যেকেরই কিন্তু এ বিষয়ে অসুবিধে হয়। শুধু যে নবাগতদেরই হয় তা নয়, অনেক পুরনো চিকিৎসককেও এ বিষয়ে কিন্তু অনেক ভাবতে হয়। কারণ চিকিৎসা শুরু হলো এবং তার চলাকালীন মধ্যবর্তী বিভিন্ন সময়ে রোগীর বিভিন্ন সমস্যাগুলো এসে থাকে এবং সেগুলো যে কত রকম হতে পারে তার কোনো ইয়ত্তা নেই। সুতরাং সেগুলোর অনেক সময়ই কারণ অনুসন্ধান করে বের করা যায় না, আবার অনেকগুলোর যায়। কিন্তু যেখানে কারণ অনুসন্ধান করে বের করা যায় না, সেখানে পুরনো চিকিৎসককেও খুব চিন্তায় থাকতে হয়। তো যাই হোক, এবার আমি যে সব জেনে ফেলেছি এরকম নয়, কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তার ভিত্তিতেই আলোচনাটা করছি। কারো যদি এতে সুবিধে হয় তাহলে খুবই ভালো হবে, শেয়ার করবেন। তো এ বিষয়ে যদি বলি, এভাবে বলা যেতে পারে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, শোনা যাচ্ছে নীলুদা। ওকে ওকে ওকে। তো জন্ম নিলে যেমন মৃত্যু অবশ্যম্ভাবী, তেমনি প্রথম ব্যবস্থাপত্রের যদি জন্ম নেয় বা জন্ম হয়, তাহলে কিন্তু দ্বিতীয় ব্যবস্থাপত্রের আবশ্যকতা অবশ্যই আসবে। তার জন্ম থেকে মৃত্যু জীবন যে কতটা সুন্দর এবং সার্থক হতে পারে, তা যেমন নির্ভর করে তার সুচিন্তিত, সংযমী
বিচারশীল বুদ্ধি, আর ওই রকম সদর্থক পদক্ষেপের উপরই কিন্তু নির্ভর করবে চিকিৎসক এবং রোগী। বারবার পড়বে আর আহত হবে, এটা তো বলাই বাহুল্য। এভাবে আস্তে আস্তে যেরকম একটা শিশু হাঁটা শেখে, তেমনি নবাগত হোমিওপ্যাথরাও তেমনি ভাবে এ বিষয়ে ভুল করতে করতেই একটা সময়ে অভিজ্ঞ হবেন। তবে তার সেই অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করতে গেলে খুব বিচক্ষণ হতে হবে, কেস রেকর্ড ভালো করতে হবে এবং দূরদর্শিতা দেখাতে হবে, ধৈর্য দেখাতে হবে, অনেকগুলো গুণাবলীর উপরে এগুলো নির্ভর করে। সে যাক, সেই কারণে আমার প্রথম গুরু ডাক্তার কেসি দাস বলতেন যে, সাবধান বাপু, তীরে এসেও কিন্তু তরি ডুবে যেতে পারে। এই কথাটা ওনার মুখে আমরা বারবার শুনেছি, কারণ এটা তার নিজেরই জীবনে হয়েছে বহুবার। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলেন এ কথাটা। অর্থাৎ আরোগ্যের পথে অনেকটা এগিয়ে আসা একটা রোগীকেও তুমি যদি ভুল না বুঝে যদি ওষুধ দাও, তাহলে কিন্তু সেও দুরারোগ্যের দিকে ঠেলে দেওয়া হয়। আবার আমার দ্বিতীয় গুরু ডাক্তার তপন কাঞ্জিলাল, প্রথম না দ্বিতীয় ব্যবস্থাপত্র বেশি গুরুত্বপূর্ণ, এরকম একটা বিতর্ক। হ্যালো, প্রথম না দ্বিতীয় ব্যবস্থাপত্র বেশি গুরুত্বপূর্ণ, এরকম একটা বিতর্ক তার বাড়িতে আলোচনা সভায় উঠেছিল এক সময়, আমরা ছিলাম। তা উনি বলেছিলেন, ওনার ছেলে শুভ্রকান্ত জিলাল অবশ্য প্রথম ব্যবস্থাপত্রের দিকেই কথাটা বলেছিলেন, যে প্রথম ব্যবস্থাপত্র যদি ভালো না হয় তাহলে দ্বিতীয় ব্যবস্থাপত্র তো গন্ডগোল হবেই। সুতরাং তার মধ্যে তখন ছিল, ও অবশ্য তখন ছাত্র ছিল, ও বলেছিল যে প্রথম ব্যবস্থাপত্রই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু স্যার বলেছিলেন না, দ্বিতীয় ব্যবস্থাপত্রই হলো চিকিৎসকের জ্ঞানগম্যের সঠিক পরিচয়। এবং বিশ্লেষণী দক্ষতা। অসীম সমুদ্রে কম্পাসের মতো দিক নির্ণয় করবে একমাত্র তো লক্ষণগুলো। রোগীর কথা সবসময় যাচাই করে নিতে হবে, কারণ রোগীর কথা সবসময় লক্ষণগুলোর সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু লক্ষণের যে মুভমেন্ট, সে কোন দিকে ধাবিত হয়েছে, সেটা কিন্তু অসত্য নয়। সুতরাং
রোগীর কথা এবং লক্ষণের ভাষা এই দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। এই কথাটা ডক্টর তপন কাঞ্জিলাল বলেছে। মানে অসাধারণ কিছু কথা এগুলো, আমরা সারা জীবনই সেগুলো দেখে আসছি। ডাক্তার কেন বলেছেন রোগের অন্তর্নিহিত প্রকৃতি চিকিৎসকের কাছে এই লক্ষণগুলোর মাধ্যমেই কিন্তু এসে থাকে, এবং এটা ঘড়ির কাঁটার উপর, এই ঘড়ির উপর এর কাঁটার যে পর্যবেক্ষণের মতনই গুরুত্বপূর্ণ। সুতরাং দ্বিতীয় ব্যবস্থাপত্রে সঠিকভাবে পা রাখতে হলে একজন জ্ঞানী হোমিওপ্যাথকে প্রথমত কি করতে হবে তা আমি একটু আগে বলে নি। প্রথম কথা হলো, এমন একটা রোগী লিপি বা রোগী চিত্র আঁকার চেষ্টা করতে হবে যেটা হবে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য। এর মধ্যে লক্ষণগুলোর বুনন এমন থাকতে হবে যাতে একটা ওষুধের ছবি ফুটে ওঠে। দ্বিতীয় কথা হলো যে রোগীর বংশগত ইতিহাস, অতীতের ইতিহাস বিশেষ করে, এবং বর্তমানের সমস্ত বিষয়ের, যেমন সার্বিক লক্ষণগুলো, স্থানিক লক্ষণগুলো এবং সাধারণ লক্ষণগুলোর সন্ধানে যেন কোনো রকম অসঙ্গতি না থাকে। আর একটা জিনিস মনে রাখতে হবে, রোগী লিপি যেন অসম্পূর্ণ না থাকে। সম্পূর্ণ মানে অনেকে প্রেজেন্ট কমপ্লেন বা দু চারটে কিছু জেনারেল সিমটম লিখেই ওষুধ দিয়ে দিল, এটা অসম্পূর্ণ রোগী চিত্র। দ্বিতীয় প্রেসক্রিপশনের সময় এটা ঠিক মতন কার্যকরী ফল দেবে না। বহু প্রথিতযশা আমরা চিকিৎসককে দেখেছি যারা কয়েকটা লক্ষণ সংগ্রহ করে ওষুধ দিয়ে ছেড়ে দেন। অতীত বা বংশধারার ইতিহাস যেন তার কাছে কোনো গুরুত্বই নেই। কিন্তু এতে দ্বিতীয় ব্যবস্থা পত্র যখন আমি করছি, তখন নতুন বা পুরনো লক্ষণ চিনতে খুবই অসুবিধার সামনে পড়তে হবে। কারণ কোনো লক্ষণ এলো, তখন তো আগে কি ছিল সে রোগীও বলতে পারবে না, আর আমারও লেখা নেই। এ ধরনের ক্ষেত্রে কখনোই কিছু বোঝা যায় না। সারা জীবন সেই কারণে দেখা যায় এই পেশায় নিযুক্ত আছে অনেক অভিজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞতার ঝুলি কিন্তু তার শূন্যই থেকে যায়। তো যাই হোক, তৃতীয় কথা হলো আরোগ্যের পথে যা যা বাধা বিপত্তিগুলো আছে তা প্রথমেই সরিয়ে দেওয়ার কথা ভাবতে হবে। হতে পারে তা খাদ্য খাবার সম্পর্কিত, অনিয়মিত বা উল্টো পাল্টা খাদ্য খাওয়ার অভ্যাস, বা আমাদের আধুনিক যুগের বিভিন্ন প্রসাধনী জিনিস ব্যবহার। আজকাল মহিলারা তো সেসব বিষয়ে খুব পারদর্শী হয়ে উঠেছে। ঘরোয়া টোটকা গাছগাছরা ওষুধ খাওয়ার অভ্যাস বা কোনো নেশার আসক্তি, এবং ঘরে বাইরে অশান্তির কোনো তীব্র বাতাবরণ যদি থাকে, যা আজকের দিনে তো প্রায় দেখা যাচ্ছে সব ঘরে ঘরে। আর সাধারণত এসবগুলো সরানোও কিন্তু আজকের দিনে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে একবারে সম্পূর্ণ অসম্ভব। এরকম হাজারো বাধা বিপত্তিগুলো মাথায় রেখেই কিন্তু আমার দ্বিতীয় ব্যবস্থাপত্রের হিসেব নিকেশ করতে হবে। এসবগুলো মাথায় না রাখলে দ্বিতীয় ব্যবস্থাপত্র আমি কি করব সেটা কিন্তু সম্ভব না।
কারণ প্রথম ব্যবস্থাপত্রের পরেই যদি এই সব ঘটনা চলতে থাকে তা দ্বিতীয় ব্যবস্থাপত্র গন্ডগোল হবে। চতুর্থত বলবো, লক্ষণগুলোর মূল্যায়ন অনুযায়ী একটা তালিকা, অর্থাৎ যার উপর ভিত্তি করে ওই ওষুধটা আমি দিচ্ছি সেটা রোগীলিপি শেষ হয়ে যাওয়ার পরে শেষ পাতায় লিখে রাখলে ভালো হয়, যাতে এই তালিকা এবং অন্যান্য সাধারণ লক্ষণগুলোর বাইরে অন্য কোনো লক্ষণ যদি পরবর্তীকালে দেখা দেয় তাহলে সেটা সম্পূর্ণ নতুন লক্ষণ নাকি ওষুধের লক্ষণ না অতীতের পুরনো লক্ষণ, তা বিচার বিশ্লেষণ করে আমরা দ্বিতীয় ব্যবস্থাপত্রে চলে যেতে সুবিধে পাব। আর পঞ্চমত মনে রাখতে হবে, ওষুধ মানে কোনো ওষুধের নামই যথেষ্ট না, কিন্তু কটা মাত্রা মানে ডোজ মানে পরিমাণ এবং কত শক্তি, এই সব মিলেই হয় হোমিওপ্যাথির কিন্তু নির্বাচিত ওষুধ। তো একাধিক মাত্রা এবং বেঠিক শক্তি নির্বাচন খুবই ঝুঁকিপূর্ণ, কেননা এই কাজ আরোগ্যের পথে চালিত যে কোনো রোগীকে সাংঘাতিকভাবে ঘায়েল করবে। দুর্বল এবং অতিরিক্ত অনুভূতি প্রবণ যে সমস্ত রোগী আছে তাদেরকে মহা বিপদে এমনকি জীবনহানির কারণও ঘটাতে পারে। এই কারণেই আমার গুরু ডাক্তার তপন কাঞ্জিলালকে একটা ওষুধ অনেক পরিশ্রম করে নির্বাচনের পরেও চোখ বন্ধ করে ধ্যানস্থ কোনো প্রাচীন কালে ঋষির মতন ভাবতে দেখেছি। মূলত এর শক্তি নির্বাচন কি হবে সেই নিয়েই তিনি ভাবতেন, অর্থাৎ ওষুধ নির্বাচন করে তিনি ক্ষান্ত হলেন না, সঠিক শক্তি কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে, ভালো মন্দ। এভাবে রোগীলিপি সংরক্ষণ এবং সুচিন্তিত ওষুধ তার মাত্রা এবং শক্তি নির্বাচনের পরেই একমাত্র দ্বিতীয় ব্যবস্থাপত্রের জন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি। অন্য যে কেউই অন্য যে কোনোভাবে সে যতই জ্ঞানী হন না কেন, তার যতই অন্তর্ভেদী দর্শনের অধিকারী তিনি হন না কেন, দ্বিতীয় ব্যবস্থাপত্রের যোগ্য বলে বিবেচিত হবেন না, এটা মনে রাখতে হবে। তাহলে এখন আমরা আলোচনায় আসতে পারি দ্বিতীয় ব্যবস্থাপত্র কাকে বলবো। এ সম্পর্কে ডাক্তার জেমস টাইলার কেন তার লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোসফিতে তার সেকেন্ড প্রেসক্রিপশনে আলোচনায় যা বলেছেন তার নির্যাসটুকু আমি বলছি। 1 নম্বর, প্রথম ব্যবস্থাপত্র কাজ করেছে কিনা। উনি শব্দটা ব্যবহার করেছেন অ্যাক্টেড, মানে কাজ করেছে কিনা, বা এটা কোনো পরিবর্তন আনতে পেরেছে কিনা, এলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা কি না, একে অবাধভাবে, কথাটা মনে রাখতে হবে, অবাধভাবে কোন রকমের বাধা দেওয়া যাবে না। সেই জন্য আমি ওই অবস্টাকেল গুলো সম্পর্কে সরিয়ে দেওয়ার কথাটা আমি প্রথমেই বলে রাখলাম। একে অবাধভাবে যতক্ষণ বা যতদিন কাজ করতে পারে তা করতে দেওয়া হয়েছে কিনা, এই দুটো হলো প্রাথমিক শর্ত, যে প্রথম ব্যবস্থাপত্র কাজ করেছে কিনা বা এটা কোনো লক্ষণগুলোর মধ্যে পরিবর্তন আনতে পেরেছে কিনা, একে
অবাধভাবে যতদিন বা যতক্ষণ কাজ করতে পারে ততক্ষণ বা ততদিন কাজ করতে দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ কোনো বাধা দেওয়া হয় নাই তো। এর বিচার বিশ্লেষণের পরেই পরবর্তীকালে দেওয়া যে কোনো সময় যে কোনো ব্যবস্থাপত্রকেই আমরা দ্বিতীয় ব্যবস্থাপত্র বলবো। অর্থাৎ প্রথমটার পরে আর যত ব্যবস্থাপত্রই করা হোক না কেন সবই দ্বিতীয় ব্যবস্থাপত্র। অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম কোনো কিছু নেই। 1000টা প্রেসক্রিপশন হলে সবই দ্বিতীয় প্রেসক্রিপশন। এ হলো নির্যাস। এখন মনে রাখতে হবে এই যে প্রথম ব্যবস্থাপত্র কাজ করেছে মানে অ্যাক্টেড, এর মধ্যেই এই কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে দ্বিতীয় ব্যবস্থাপত্রের যাবতীয় রহস্য। কাজ করেছে মানে কি, মানে কেমন ধরনের কাজ করেছে, বা লক্ষণগুলোর মধ্যে কি কি পরিবর্তন এনেছে, তা পরিবর্তনগুলো কি কি হতে পারে। যেমন যদি 1 নম্বর বলি, পরিবর্তন নাম্বার 1, লক্ষণগুলো অদৃশ্য হয়ে গেছে, মানে ডিসঅ্যাপিয়ার্ড। এই ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হওয়াটা ভালো বা মন্দ দুটোই হতে পারে। যদি প্যালিয়েশন হয়, উপশম হয়, তাহলেও অদৃশ্য হয়। আবার কিওর হলে তাও অদৃশ্য হবে। সুতরাং ভালো বা মন্দ দুটোই হতে পারে। আবার দমন হলেও অদৃশ্য হতে পারে। সাপ্রেশন যদি হয় সেটাও অদৃশ্য হবে। আচ্ছা, তা সেটাও খারাপই হলো। তো দ্বিতীয় পরিবর্তন কি হতে পারে, লক্ষণগুলোর বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি ঘটেছে, মানে অ্যাগ্রাভেশন হয়েছে। সেটাও কিন্তু ভালো বা মন্দ হতে পারে। কিরকম, হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরে যদি দেখা যায় যে সামান্য বৃদ্ধি হয়েছে, সেটা তো খারাপ না। অর্থাৎ যেই লক্ষণগুলোর উপর ওষুধ দেওয়া হয়েছিল সেটা যদি বৃদ্ধি হয় মোটেই খারাপ না, কারণ এটা ওষুধের এগেনস্টে ভাইটাল ফোর্সের একটা ধাক্কা। পরবর্তীতে এই ধাক্কা কমে যাবে এবং লক্ষণগুলো চিরতরে চলে যাবে, তা সেটা ভালো। কিন্তু আবার যদি দেখা যায় যে নতুন লক্ষণের আগমন ঘটেছে অথবা রোগ লক্ষণগুলোর বৃদ্ধি ঘটেছে, তাহলে অর্থাৎ রোগের যে লক্ষণ সেগুলোর বৃদ্ধি ঘটেছে, তাহলে সেটা তো মন্দের কারণ। সুতরাং বৃদ্ধি হলে ভালো বা মন্দ দুটোই হতে পারে। আবার তো দেখা যেতে পারে যে লক্ষণগুলোর আরাম বা বিরাম হয়েছে, মানে অ্যামোলিরেশন হয়েছে, সেটাও ভালো বা মন্দ দুই হতে পারে। লক্ষণের আরাম তো কিওরেও হয়, আবার প্যালিয়েশন হলেও রোগী সাময়িক আরাম পায়, সাপ্রেশন হলেও সাময়িক আরাম পাচ্ছে। তাহলে এই যে লক্ষণগুলোর আরাম বা বিরাম, সেটা ভালো বা মন্দ দুই হতে পারে। আবার একটা ইনকিউরেবল ডিজিজের ক্ষেত্রে একটা সাময়িক আরাম পেল, তারপরেই দেখা গেল লক্ষণগুলো আবার ফেরত চলে এলো। তাহলে এটা তো এই যে সাময়িক আরাম, এটা তো আসলে আরাম।
তো সুতরাং লক্ষণগুলোর এই যে পরিবর্তনগুলো আমরা স্টাডি করেই কিন্তু দ্বিতীয় ব্যবস্থাপত্রে যাব, এর মুভমেন্ট গুলোই আসল। 4 নম্বরে বলবো যে লক্ষণগুলোর অনুক্রমের মানে অর্ডার অফ সিমটমের বদল হয়েছে। এই বদলের অর্থ ভালো বা মন্দ দুই হতে পারে। যদি আমরা ডাক্তার হেডিং এর আরোগ্য সূত্র অনুযায়ী দেখি, অর্থাৎ সেই সূত্র অনুযায়ী লক্ষণগুলো যদি পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ শরীরের উপরের দিক থেকে নিচের দিকে, ভিতরের থেকে বাইরের দিকে, কম গুরুত্বপূর্ণ যন্ত্র থেকে বেশি গুরুত্বপূর্ণ যন্ত্র, বেশি গুরুত্বপূর্ণ যন্ত্র থেকে কম গুরুত্বপূর্ণ যন্ত্রের দিকে, বা যদি দেখি রিভার্স অর্ডার অফ সিমটম, অর্থাৎ যেই রোগটা সবার শেষে এসেছিল সে প্রথম যাচ্ছে, আর যেই রোগটা সবার আগে এসেছিল সেটা সবার শেষে যাচ্ছে। রিভার্স, পুরো রিভার্স অর্ডারে যদি সিমটমস গুলো ঘুরতে থাকে তাহলে অবশ্যই ভালো। কিন্তু এর বিপরীত হলে অবশ্যই খারাপ। যদি দেখা যায় শরীরের বাইরের লক্ষণগুলো ভেতর দিকে ধাওয়া করেছে, স্কিন ডিজিজকে আপনি মলম লাগিয়ে দিয়েছেন, ভেতরে ঢুকে যে দেখা গেল শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোকে আক্রমণ করে দিয়েছে, তাহলে কি সেটা কি ভালো বলা যাবে? তো আবার যদি দেখা যায় যে শরীরের ভেতরের কোন রোগ ভালো হয়ে যাচ্ছে কোন যন্ত্রের, অথচ বাইরের দিকে বৃদ্ধি, পেটের ভেতরে ঘা ছিল, আপনি ওষুধ দিয়েছেন, ওষুধ দেওয়ার পরে সেটা ভালো হয়ে গেছে, এবার চামড়ার উপরে ঘাটা চলে এসে, তার মানে কি দাঁড়ালো? ভিতর থেকে বাইরের দিকে চলে এলো, অর্থাৎ রোগটা বাইরের দিকে ডিরেকশন নিল, আর রোগীটা বেঁচে গেল। তো ঠিক তেমনি আবার ডক্টর জেটি কেন্টের তৃতীয়, চতুর্থ এবং 12তম পর্যবেক্ষণ অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু ভালো, কিন্তু বাকি পর্যবেক্ষণ অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু খারাপ। তাহলে এই লক্ষণগুলোর অনুক্রমের যে বদল একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সাধারণভাবে যদি বলি তাহলে এই যে 4 রকমের লক্ষণের পরিবর্তনগুলো শোনালাম, তার প্রত্যেকটাতেই আমরা দেখছি দুটো দিক করে আছে, ভালো এবং মন্দ, অর্থাৎ এর দুটো দিক। এই যে পরিবর্তন, লক্ষণগুলোর পরিবর্তনের হচ্ছে দুটো সাইড আছে, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে উন্নতি, অর্থাৎ অ্যাগ্রাভেশন, অ্যামুলিয়েশন। এটা হচ্ছে জেনারেল একটা দুটো শব্দ। এবার আমরা যদি এই পরিবর্তনগুলোকে শখবদ্ধভাবে একটা উপস্থাপনা দিই তাহলে কি দাঁড়াবে, কেমন দাঁড়াবে সেটা বলার চেষ্টা করছি। যেমন আমি সাধারণভাবে লক্ষণের পরিবর্তনগুলোকে একটা সাধারণ হেলজি নিয়ে এলাম। এই লক্ষণের পরিবর্তনগুলোকে আমি প্রথমত দুই ভাগে ভাগ করব, বা এর আগে করলামও কি না, একটা হচ্ছে অ্যাগ্রাভেশন আর একটা হচ্ছে অ্যামোলিয়েশন। অর্থাৎ লক্ষণের পরিবর্তন হতে পারে দুই রকম, একটা বৃদ্ধি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে হ্রাস, কমে যাওয়া, উন্নতি বা আরাম বিরাম হওয়া।
যেটাকে এক কথায় ইংরেজিতে অ্যামোলিরেশন বলছি। এবার বৃদ্ধিটাকে, লক্ষণের অ্যাগ্রাভেশনকে আবার দুভাগে ভাগ করা যায়। কিরকম? এক নম্বরে আমি বলবো হোমিওপ্যাথিক বৃদ্ধি, অর্থাৎ হোমিওপ্যাথিক নীতিসম্মত ভাবে ওষুধ দিতে যে যে বৃদ্ধির আমি সম্মুখীন হচ্ছি সেগুলোকে বলা হচ্ছে হোমিওপ্যাথিক বৃদ্ধি। আর একটা জিনিস হতে পারে যে হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক্যালি নীতিসম্মত উপায়ে আমি হয়তো দিচ্ছি, কিন্তু কোনো কারণে ভুল হওয়ার কারণে বা অন্য কোনো কারণে রোগের বৃদ্ধি হতে পারে। এই রোগজ বৃদ্ধি, ডিজিজ অ্যাগ্রাভেশন হতে পারে। তাহলে এই দুটোই হলো বৃদ্ধি, একটা হচ্ছে হোমিওপ্যাথিক বৃদ্ধি আর একটা হচ্ছে রোগজ বৃদ্ধি, মানে রোগের জন্য বৃদ্ধি। এবার হোমিওপ্যাথিক বৃদ্ধিকে আমি শখটা প্রথমে বলে নিচ্ছি, তারপরে এগুলো সম্পর্কে আবার আলাদাভাবে আলোচনায় আসবো। কিভাবে ভাগ করা যায় সেটা দেখাচ্ছি। তা হোমিওপ্যাথিক বৃদ্ধিকে কত রকম ভাবে আমি ভাগ করতে পারি। এক নম্বরে আমি সঠিক ওষুধ দিয়েছি, হোমিওপ্যাথিক মতে আর কি, হোমিওপ্যাথিক নীতিসম্মত ভাবে সঠিক ওষুধ দিয়েছি, কিন্তু এর পরিমাণ এবং অর্থাৎ মাত্রা, ডোজ অনেক দিয়েছি, বারবার রিপিট করেছি, এবং শক্তি অনেক বেশি বা কম শক্তির ওষুধ বারবার রিপিট করেছি অনেক দিন, যেমন সাধারণভাবে অনেকেই সেটা করেন। তো এটাকে বলে হোমিওপ্যাথিক মেডিসিনাল অ্যাগ্রাভেশন, অর্থাৎ হোমিওপ্যাথিক নীতিসম্মত ওষুধ দিয়েও নীতিসম্মত অবশ্য হলো না, নীতিহীন ভাবে ওষুধ দিয়ে যেই বৃদ্ধি, অর্থাৎ নীতিটা সিমিলিয়ার আছে ঠিক, কিন্তু এর মাত্রা বা শক্তি অনেক বেশি দিচ্ছি, তার কারণে যে এই বৃদ্ধি, অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে। দুই নম্বর হচ্ছে অতিরিক্ত অনুভূতি প্রবণ রোগী, যেমন হাইপার সেন্সিটিভ বা ইডিওসিনক্রেটিভ যেসব পেশেন্ট, তাদের কি হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি সঠিক বা বেঠিক যেই ওষুধই দিই না কেন, সব ওষুধই প্রুভিং করে দিচ্ছি। এটা ডক্টর কেন্টের 12 অবজারভেশনের 8ম পর্যবেক্ষণে আমরা দেখতে পাই। আবার হোমিওপ্যাথিক বৃদ্ধির 3 নম্বর পজিশনে কোন জিনিসটা দেখব, যে ওষুধ সঠিক দিচ্ছি, সঠিক মানে নীতিসম্মত ভাবে সঠিক, আপনারা বুঝবেন, মানে সিমিলিয়া অনুযায়ী দিচ্ছি, কিন্তু রোগীর দিক থেকে বাধা দান, মানে অবস্টাকল, বা হতে পারে রোগটাই অনেক গুরুতর আছে, অথবা রোগটা খুব দুরারোগ্য পুরাতন রোগ, তার ফলে ওষুধ সঠিক হলেও সেখানে কাজ করছে খুব অল্প সময়। যেখানে কেন্টের 6ষ্ঠ পর্যবেক্ষণে আমরা দেখতে পাচ্ছি, উনি বলছেন যে টু শর্ট রিলিফ অফ দি সিমটম। এটা হলো 3 নম্বর হোমিওপ্যাথিক বৃদ্ধির 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ কি হতে পারে না, খুব দুর্বল শরীর সংগঠন, অর্থাৎ ফিবল, উইক, অ্যাস্থেনিক কনস্টিটিউশন। এরকম ক্ষেত্রে কি হয়, মানে ওষুধ দিলেও প্রথমে প্রচুর বৃদ্ধি হয়, দীর্ঘদিন ধরে বৃদ্ধি হয়, তারপরে
এটা আস্তে আস্তে আবার খুব ধীরে ইমপ্রুভমেন্ট হয়, কারণ শরীর খুব দুর্বল, তার ভাইটাল রিঅ্যাক্টিভ পাওয়ারটা যথেষ্ট নেই, সে কারণে হয়। এখানে কেন্টের দ্বিতীয় পর্যবেক্ষণটা কার্যকরী হবে, অর্থাৎ যেখানে তিনি বলেছেন দি লং অ্যাগ্রাভেশন বাট ফাইনাল অ্যান্ড স্লো ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে হোমিওপ্যাথিক বৃদ্ধির 4 নম্বর ক্রাইটেরিয়া। হোমিওপ্যাথিক বৃদ্ধির 5 নম্বর ক্রাইটেরিয়া কি হতে পারে? না, হোমিওপ্যাথিক্যালি আমি সঠিকভাবে ওষুধ নির্বাচন করেছি, কিন্তু পুরনো লক্ষণগুলো ফেরত এসেছে। অনেক সময় রোগী সেগুলো জানে না যে এগুলো পুরনো লক্ষণ, ভুলেও গেছে, কিন্তু সেগুলো এসে রোগীকে অনেক ট্রাবল দিচ্ছে। অনেক সময় এরকম আসে, পুরনো লক্ষণগুলো খুব ডিপ সিটেড যদি হয়, তাহলে রোগীর মধ্যে এসে আর যেতে চায় না, দীর্ঘদিন ওটা থাকে, স্ট্যান্ড স্টিল হয়ে যায় অনেক সময় কেসটা। সেটা আমরা পরবর্তী আলোচনায় আসবো আবার। তো এরকম ক্ষেত্রে কিন্তু ওল্ড সিমটম যদি আমরা ওটাকে আইডেন্টিফাই করতে পারি, বুঝবো যেটা হোমিওপ্যাথিক, এটা বৃদ্ধি না, অর্ডার অফ সিমটমস এর চেঞ্জ হয়েছে, গুড আর কি, প্রগনোসিস ইজ গুড। অর্থাৎ এটা 11তম পর্যবেক্ষণে আছে, যেখানে বলা হয়েছে দি ওল্ড সিমটম অবজার্ভ টু রিঅ্যাপিয়ার, আবার ফেরত এসছে। তারপরে কি পঞ্চম গেল, হোমিওপ্যাথিক বৃদ্ধির 6ষ্ঠ ক্রাইটেরিয়া, 6 নম্বর ক্রাইটেরিয়া কি হতে পারে? না, সঠিক ওষুধ এবং মাত্রা ঠিক আছে, রোগজ শক্তির তুলনায় ওষুধের শক্তি সামান্য বেশি হয়েছে। অর্থাৎ এটাই আমরা চাই, সমস্ত হোমিওপ্যাথরাই এটাই চায়। সে সবসময় হয়তো হয় না, সেটা অন্য কথা, কিন্তু এটা আমরা চাই। যদি কি এরকম হয়, তাহলে কি হবে? রোগ লক্ষণে সামান্য বৃদ্ধি হয়ে অ্যামোলিরেশন হতে থাকবে। যে অ্যামোলিরেশনটা হবে খুব শর্ট, এই অ্যাগ্রাভেশনটা হবে খুব দ্রুত, শর্ট, অল্প সময়ের জন্য, এবং খুব স্ট্রং হবে, যেখানে রোগীর ভাইটাল ফোর্স স্ট্রং আছে এবং রিঅ্যাক্টিভ, সেই জন্য স্ট্রং হচ্ছে। আর কি হচ্ছে না, উইথ র্যাপিড ইমপ্রুভমেন্ট অফ দি পেশেন্ট, তার সঙ্গে দ্রুত তার উন্নতি হচ্ছে। অর্থাৎ এই যে হোমিওপ্যাথিক বৃদ্ধি, এটা হচ্ছে যথার্থ হোমিওপ্যাথিক বৃদ্ধি, সঠিক। এই যে 1, 2, 3, 4, 5, 6টা ক্রাইটেরিয়া বললাম, এই সবই হোমিওপ্যাথিক ওষুধ দিতে যেই নীতিসম্মতভাবে প্রেসক্রিপশন করি, এরকম ঘটনাগুলো ঘটছে। সেই কারণে এই সমস্ত গুলোকেই আমরা হোমিওপ্যাথিক বৃদ্ধির মধ্যে ফেলছি। এবার আমরা যাব যে রোগজ বৃদ্ধি, মানে ডিজিজ অ্যাগ্রাভেশন কাকে বলে, না কিভাবে হয়, সে সম্পর্কে আমি আবার আলোচনায় যাব। আমি কত রকম হতে পারে সেটা আমি আগে প্রাইমারিলি বলে নিচ্ছি। যেমন বেঠিক নির্বাচন, একটা ওষুধ আমি ইনকারেক্ট সিলেকশন করলাম, ইনকারেক্ট সিলেকশনের জন্য কি হলো, ওষুধ তো ঠিক মতন কাজ করলো না। সে ফর এক্সাম্পল আপনি টাইফয়েড রোগী ওষুধ দিয়েছেন, ফার্স্ট স্টেজে এসেছে, ফার্স্ট স্টেজেই ওষুধ দিয়েছেন, কিন্তু দেখা গেল ফার্স্ট স্টেজেই তো
নিরাময় হয়ে যাওয়ার কথা ছিল বা রোগ লক্ষণের পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। দেখা গেল সে সেকেন্ড স্টেজে চলে গেল। সেকেন্ড স্টেজে আপনি কি করলেন? আবার একটা ওষুধ নির্বাচন করলেন, সেটাও ভুল হলো। দেখা গেল রোগী থার্ড স্টেজে চলে গেল। তারপরে দেখা গেল থার্ড স্টেজে বিভিন্ন রকমের যে টাইফয়েডের কমপ্লিকেশন গুলো, এনকেফেলাইটিস, তারপর গল ব্লাডারে ইনফ্লামেশন, তারপরে গ্যাস্ট্রিক আলসার, এইসব তৈরি করে নিয়ে বসে গেল। ইন্টেস্টিনাল আলসার, এগুলো তৈরি করে নিয়ে বসে গেল। তাহলে বোঝা গেল কি যে আপনি বারংবার একটা ইনকারেক্ট সিলেকশন করছেন, আর সেই জন্য রোগ এক স্টেজ থেকে অন্য স্টেজে এগিয়ে চলেছে। এইবার কি, রোগটা যদি দুরারোগ্য হয়, দুরারোগ্য মিন্স কিন্তু ডিফিকাল্ট টু কিওর, বা বলা যায় যে ইরিভার্সিবল টিস্যু আর স্ট্রাকচারাল চেঞ্জ যেখানে রয়েছে, অর্থাৎ রোগের গতি প্রকৃতির ক্ষেত্রে, অর্থাৎ স্টেট খুব বাজে, যেখানে কি হচ্ছে যে আমরা প্রথম পর্যবেক্ষণেই আমরা সেটা দেখেছি ডক্টর কেন্টে, যে প্রলংড অ্যাগ্রাভেশন and final decline of the patient. prolonged aggravation হওয়ার পরে শেষ পর্যন্ত রোগী কিন্তু বাঁচলো না। কিন্তু আপনি ওষুধ নির্বাচন করেছিলেন হোমিওপ্যাথিক মতেই, কিন্তু রোগটার পরিস্থিতি এরকম যে সে কিউরেবল জায়গায় ছিল না, একটা স্ট্রাকচারাল চেঞ্জ এসে গেছিল, সে কারণে সে ওষুধের ধাক্কা সামলাতেই পারলো না। সে কারণে রোগের বৃদ্ধি ঘটে মারা গেল। এটা হচ্ছে রোগের স্টেজের জন্য এটা হল। 3 নম্বর কি না, আপনি হোমিওপ্যাথিক্যালি ওষুধ দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে নতুন লক্ষণের আগমন ঘটেছে। অর্থাৎ আপনি যেই ওষুধ দিয়েছেন, যেই যেই সিমটমের উপর নির্ভর করে, সেই সব সিমটমের তো উন্নতি ঘটেইনি, বরঞ্চ নতুন লক্ষণের আবির্ভাব হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা ওষুধেরই লক্ষণ। বুঝতে হবে যে এটা আনফেভারেবল সিলেকশন হয়েছে, সিলেকশনটা ফেভারেবল হয়নি। অর্থাৎ কেন্টের 10ম পর্যবেক্ষণের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায় যে নিউ সিমটমস অ্যাপিয়ারিং আফটার দি রেমেডি, এটাও হচ্ছে রোগজ বৃদ্ধি। এবার হচ্ছে আরোগ্যের অযোগ্য রোগীদের ক্ষেত্রে আমি এখানে দুটো জিনিস ব্যবহার করেছি, দুটো শব্দ, একটা হচ্ছে দুরারোগ্য আর একটা হচ্ছে আরোগ্যের অযোগ্য। দুরারোগ্য কথাটার মানে হচ্ছে খুব ডিফিকাল্ট টু কিওর, হয়তো কিওর হতে পারে, কিওর মানে আরাম হতে পারে, কিন্তু ভেরি ডিফিকাল্ট। আর একটা হচ্ছে ইনকিউরেবল, আরোগ্যই হবে। তো এইরকম রোগীদের ক্ষেত্রে আমরা এই ডিজিজ অ্যাগ্রাভেশন দেখতে পাই। এটা কেন্টের 5ম পর্যবেক্ষণে আমরা দেখতে পাবো, যেখানে বলছেন the amelioration comes first and aggravation comes afterwards. প্রথমেই amelioration আসে। ওষুধ যেহেতু হোমিওপ্যাথিক্যালি সিলেকশন করা হয়েছে, সেজন্য প্রথমে একটু আরাম পেল বটে, কিন্তু রোগটা যেহেতু ইনকিউরেবল, সে তার প্রাচীর
ভেদ করে আর ওষুধ কোনো সুফল দিতে পারছে না, বরঞ্চ প্রাচীর আরো দৃঢ় হয়ে রোগ শক্তিকে প্রতিরোধ তো করেই দিয়েছে এবং রোগ বৃদ্ধির দিকে এগিয়ে চলেছে। এটা হলো 4 নম্বর ক্রাইটেরিয়া রোগজ বৃদ্ধির ক্ষেত্রে। 5 নম্বর ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি আছে না দমন, দমন সাপ্রেশন অফ দি সিমটম, অর্থাৎ এমন একটা ওষুধ আমি প্রয়োগ করলাম, ফর এক্সাম্পল আমি কোন স্কিন ডিজিজের জন্য ওষুধ প্রয়োগ করলাম, দেখা গেল স্কিনটা সাপ্রেসড হয়ে ভেতরে গ্যাস্ট্রিক আলসার তৈরি করে দিয়েছে বা হাঁপানি তৈরি করে দিয়েছে, এটা দমন, এটা সাপ্রেশন বলা হয়। ভেতরের গুরুত্বপূর্ণ অর্গানে এসে সেটেল করে গেল। আবার দেখা গেল যে হাঁটুর ব্যথার জন্য আপনি ওষুধ দিয়েছেন, সেটা দ্রুত আরাম হলো, কিন্তু হার্টটা দেখা গেল বিগড়ে গেল, হাইপারটেনসিভ ডিসঅর্ডার হয়ে গেল, বা ধরুন অবস্ট্রাকশন হয়ে গেল কোনো জায়গায়, করোনারি অবস্ট্রাকশন হয়ে গেল, এরকম কিছু, হার্ট ফেল হয়ে গেল, ইত্যাদি অনেক কিছুই হতে পারে। এটাই হলো 12তম অবজারভেশন কেন্টের, যেখানে বলছেন যে সিমটমস টেক দি রং ডিরেকশন। এবং এর সঙ্গে আপনাকে মনে রাখতে হবে, বা আমাদের সবাইকে মনে রাখতে হবে, যে হেরিংস এর লয়ের যদি বিপরীত দিকে যায় তাহলে সেটা সাপ্রেশন হবে। এই হলো 5টা ক্রাইটেরিয়া যেখানে রোগের বৃদ্ধি হতে পারে। এবার আসবো আমি রোগ বৃদ্ধি অ্যাগ্রাভেশন সম্পর্কে। বললাম অ্যাগ্রাভেশনের 2টো ফেজ, একটা হচ্ছে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, একটা রোগের বৃদ্ধি। এ সম্পর্কে কতগুলো ক্রাইটেরিয়া হতে পারে সেগুলো সম্পর্কে আমি বললাম। এইবার হচ্ছে অ্যামোলিউরেশন বা হ্রাস। অ্যামোলিউরেশন হলেই যে ভালো তা তো নয়, আগেই বলেছি এটারও 2টো ফ্যাসেট আছে, সেই এর মতন ঢাকার শাঁখের করাতের মতো, যেটা বলে আইতেও কাটে যাইতেও কাটে। তো এই উন্নতি হলেই যে ভালো তা আমরা নিশ্চয়ই মনে করার কোনো কারণ নেই। কেন নেই সেটা সম্পর্কে আমি বলছি। না উপশমটা এই যে লক্ষণগুলো যে অ্যামোলিউরেশন হয়েছে, আরাম হয়েছে, এটা প্যালিয়েশন হতে পারে। এবং আমাদের বেশিরভাগ লক্ষণ যেহেতু প্যালিয়েশন, সাপ্রেশন এবং কিওর কাকে বলে বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান নেই। এই জন্য আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতায়, আমাদের জীবদ্দশায় যা দেখেছি, বেশিরভাগ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান এসে বলে দেখুন ওষুধ দিলাম, এই দেখুন কদিনের মধ্যে সব কি আরাম হলো, রোগী কি ভালো না বলছে, কিন্তু সে জানে না যে অবিলম্বে রোগটা হার্ট ফেল হয়ে যে মারা যাবে সেসব সম্পর্কে জ্ঞান নেই। যে একটা লোকাল ডিজিজকে এভাবে সাপ্রেশন বা প্যালিয়েশন করলে যে ইন্টারনাল ডিসঅর্ডার তৈরি হয়ে যায়, অর্থাৎ সিমটমের গতিবিধি সম্পর্কে তার কোনো ধারণাই নেই, সেই কারণে তারা এরকম নাচানাচি করেন। কিন্তু এইসব বিষয়গুলো সম্পর্কে যদি খুব গভীর জ্ঞান থাকে তবে তিনি হোমিওপ্যাথিক প্র্যাকটিসে উন্নতি করতে পারবেন। না উপশমটা আমরা দেখব যে উপশম কি না, আমি কোন সিমটমকে ওষুধ দিলাম, কোন সিমটমের সুপারফিশিয়াল কিছু ওষুধ দিলাম, তার ফলে কি হলো, শর্ট অ্যাক্টিং ওষুধ দিলাম, দেখা গেল তাড়াতাড়ি
সেটা চলে গেল, তারপরে দেখা গেল পরিবর্তিত রূপে সেগুলো আবার ফেরত আসে। আর যদি ফেরত না আসে তাহলে তো আরো বিপদ। তো যাই হোক, এই উপশমটা আমরা দেখছি ডক্টর কেন্টের অবজারভেশনের পঞ্চম অবজারভেশনে আছে, যেখানে বলছেন the aggravation comes first and amelioration comes first and aggravation comes afterwards. প্রথমে অ্যামুলেশন হচ্ছে, কিন্তু তারপরে আবার অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে। সপ্তম অবজারভেশনে কি বলেছেন, যে ফুল টাইম অ্যামুলেশন অফ দি সিমটমস ইয়েট নো স্পেশাল রিলিফ। এরকম ক্ষেত্রটা আছে যে একটা রোগীর সবসময় অ্যামুলেশন হচ্ছে সিমটমস গুলো, কিন্তু কোনো স্পেশাল রিলিফের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যেমন কোনো লাংসে কোনো টিউবারকুল থাকলো, বা ফিব্রিনাস ডিপোজিশন থাকলো, বা একটা কিডনি নেই, একটা হ্যান্ডিক্যাপ্ট রোগী, এদের আপনি যতই ওষুধ দেন না কেন একটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে ভালো থাকবে, তারপরে তার উপরে আর সে ভালো থাকা সম্ভব না। অর্থাৎ উপশম করতে পারবেন, বাট কিওর হবে না। এবার হচ্ছে কি প্রকৃত আরোগ্য, তাহলে কাকে বল? প্রকৃত আরোগ্য হচ্ছে কেন্টের অবজারভেশনে তৃতীয় পর্যবেক্ষণ, চতুর্থ পর্যবেক্ষণ এবং 11তম পর্যবেক্ষণ গুলো হচ্ছে প্রকৃত কিওরের নিদর্শন। তৃতীয় পর্যবেক্ষণ মানে কি, যে সঠিক ওষুধ, সঠিক মাত্রা এবং শক্তি দিয়েছি, এবং সেই শক্তি এমন ভাবেই সেট হয়েছে যে রোগের তুলনায় তার শক্তি সামান্য বেশি। সুতরাং এই ক্ষেত্রে প্রথমে একটু অ্যাগ্রাভেশন হবে, এবং সেটাও কিন্তু খুব দ্রুত হবে এবং অল্পস্থায়ী হবে এবং খুব শক্তিশালী হবে, কিন্তু দ্রুত র্যাপিড ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তাহলে এটা একটা আইডিয়াল কিওরের নিদর্শন। আর এটা হচ্ছে যে চতুর্থ অবজারভেশন। চতুর্থ অবজারভেশনটা হলো যেখানে খুবই সঠিক ওষুধ, সঠিক মাত্রা এবং শক্তিতে, এখানে কোনো অ্যাগ্রাভেশনই দেখাচ্ছেন, ওষুধ দেওয়ার পর থেকেই আরাম বোধ হচ্ছে। এইটা ডক্টর কেন্ট একটু আলোচনায় বলেছেন যে এটা ভালো, নো ডাউট, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা সবসময় চাই, হোমিওপ্যাথরা চান যে সামান্য একটু বৃদ্ধি হলে বোঝা যাচ্ছে যে ভাইটাল ফোর্স রিয়াকশনটা সঠিকভাবে নিয়েছে এবং সঠিক দর্শিয়েছে, এরকম। তবে যদি অ্যাগ্রাভেশন না হয়ে অ্যামুলেশনে হয়, পরবর্তী সিমটমস গুলো যদি দেখা যায় যে হেরিং এর সূত্র মেনে চলেছেন, তাহলে অবশ্যই বুঝতে হবে যে রোগী আরোগ্যের দিকে এগোচ্ছে। তো এই সমস্ত আলোচনাগুলোর পরে আমরা যে আলোচনায় যাব সেটা হচ্ছে যে দ্বিতীয় ব্যবস্থাপত্র তাহলে কি কি রকম হতে পারি। যেমন দ্বিতীয় ব্যবস্থাপত্র কত রকমের হতে পারে, তাহলে কারণ এই সিমটমস গুলোর বা এই অবজারভেশন গুলোর সঙ্গে দ্বিতীয় ব্যবস্থাপত্র ওতপ্রোতভাবে জড়িত। আমার যদি অবজারভেশন ঠিক না থাকে, তাহলে দ্বিতীয় ব্যবস্থাপত্রের আমি ওষুধটা কিভাবে দেব না দেব কোনোটাই কিন্তু সঠিকভাবে বলা সম্ভব নয়। সেই কারণে এইবার আমি আলোচনা করতে পারবো যে দ্বিতীয় ব্যবস্থাপত্র কত রকমের হতে পারে। এক হতে পারে
প্রথম যেটা দিয়েছিলাম তার পুনরাবৃত্তি, অর্থাৎ রিপিটেশন অফ দি সেম বা রিপিটেশন অফ দি ফার্স্ট। এই একটা, আবার রিপিট করব যদি কাজ করে ঠিকভাবে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে প্রথমটার প্রতিরোধক অর্থাৎ অ্যান্টিডোটাল টু দি ফার্স্ট। কেন করব? কারণ ওষুধ ঠিক কাজ করেনি, নতুন সিমটমের আগমন ঘটেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এগুলো নিয়ে পরবর্তীতে আবার আলোচনা আলাদা করে বলবো। আমি শুধু কেমন হতে পারে সেই বিষয়গুলো বলে নিচ্ছি। লক্ষণের 3 নম্বর হচ্ছে লক্ষণের স্থিতাবস্থায় পুনরাবৃত্তি, অর্থাৎ রিপিটিশন করব কখন, আবার ওষুধের যে আবার রিপিট করব, রিপিটটা কখন করব, মানে রিপিটিশন when the case merely comes to stand still, যদি কেসটা দীর্ঘদিন ধরে স্ট্যান্ড স্টিল নস্তস্তু অবস্থায় থাকি, তাহলে আমরা পুনরাবৃত্তি করব। 4 নম্বর কি? দ্বিতীয় ব্যবস্থাপত্রে ওষুধের সম্পূর্ণ পরিবর্তন, এটা করব, অর্থাৎ চেঞ্জ দি রেমেডি উইথ নো রিলেশন উইথ দি ফার্স্ট। এমন একটা ওষুধ প্রেসক্রিপশন করব যে প্রথমটার সঙ্গে কিন্তু প্রথমটা নয়, আলাদা রেমেডি, নিউ রেমেডি। কেন করব না, প্রথমটার ওষুধের কাজ হয়তো আপনি 30 থেকে শুরু করেছিলেন, 1M, 30, 200, 200, 1M, 10M, 50M, CM, DM, MM সব শেষ করে দিয়েছেন। এই সিরিজ শেষ হওয়ার পরে যখন দেখলেন, তারপরেও ডক্টর কেন্ট বলেছেন যে টেস্ট করতে হবে যে ওই ওষুধ এখনো কাজ করে যাচ্ছে কিনা, তখন একটা হয়তো পরবর্তী শক্তি, হয়তো সিএম দিয়েছেন, আপনি ডিএম দিয়ে টেস্ট করলেন যে ওষুধ এখনো কাজ করছে কিনা। যদি দেখেন যে আর কাজ করছে না, তখন ওষুধের পরিবর্তন করতে হবে, এরকম। এরপরে 5 নম্বরে হচ্ছে পরিপূরক ওষুধ দিতে হবে, কমপ্লিমেন্টারি রিলেশনে ওষুধটা হবে। সাপোজ অ্যাকিউট কোনো হেডেকের জন্য আপনি বেলেডোনা দিয়েছেন, কিন্তু এর কমপ্লিমেন্টারি ওষুধ হচ্ছে ক্যালকেডিয়া কার্ব, সিমটম রিলেশনে দেখছেন আসছে, তাহলে যে অ্যাকিউট অ্যাটাক শেষ হয়ে গেল, তখন ক্রনিক ওষুধটা না দিলে আবার ঘুরে আসবে, এটাকে পরিপূরক ওষুধ বলছি। 6 নম্বরে দেবেন সহযোগী ওষুধ, যেটাকে বলে কগনেটস, অর্থাৎ এমন ওষুধ আছে যেগুলো হচ্ছে একে অপরের সহযোগী হিসেবে কাজ করে, যেমন সিপিয়া নাক্স, সেরকম। যেমন সালফার ক্যালকেরিয়া লাইকো একটা সিরিজ, ডক্টর কেন্ট এমনিতে এগুলো সম্পর্কে বলেছেন যে সালফার দেওয়ার পরে ক্যালকেরিয়া আসতে পারে, ক্যালকেরিয়া দেওয়ার পরে লাইকোপোডিয়াম আসতে পারে, কারণ এদের সিমটোম্যাটোলজির মধ্যে অনেক জায়গায় মিল আছে, এরকম। সেই জন্য তারা সহযোগী, বন্ধুত্বপূর্ণ একটা রিলেশনে থাকে। 7 নম্বর কি? চিকিৎসার পরিকল্পনা পরিবর্তনে ওষুধ পরিবর্তন করতে হবে। পরিকল্পনা কেন পরিবর্তন করব না, আগে যেই ওষুধগুলো আপনি দিয়েছিলেন সেই ওষুধগুলো একটা মায়াজমের ছিল, যখন ওষুধ কাজ শেষ করেছে তারপরে দেখছি যে নতুন যে সব সিমটম দিয়েছে সেই সিমটমের
টোটালিটি করলে তার যে ইমেজ দাঁড়াচ্ছে তা অন্য একটা মায়াজমের, তখন সেই মায়াজমে ওষুধ দিতে হবে। এই হলো 1 থেকে 7 নম্বর পর্যন্ত আপনি কিরকম ভাবে দ্বিতীয় ব্যবস্থাপত্রগুলো করবেন। আমি শুধু এগুলো সম্পর্কে আজকে আলোচনা ডিটেলস করব না, এই প্রত্যেকটা সম্পর্কে আমি ডিটেলস আলোচনা পরবর্তী পর্বগুলোতে করব। আজকে শুধু এগুলোকে আমি বলা যায় ঝালিয়ে রাখলাম। তো যেটা আমি করব সেটা হচ্ছে যে আমি তো প্রফর্মাটা হিসেবে বললাম, সেই প্রফর্মা গুলোকে আরো ডিটেলস আলোচনায় যাব। যেমন ধরুন, ওষুধ দেওয়ার পরে এই যে লক্ষণের পরিবর্তন, আগেই বললাম যে 2 রকমের হয়, একটা হচ্ছে অ্যাগ্রাভেশন আর একটা হচ্ছে অ্যামোলিরেশন। এই বৃদ্ধিটা আবার 2 রকম হতে পারে। একটা হচ্ছে হোমিওপ্যাথিক বৃদ্ধি, হোমিওপ্যাথিক মেডিসিনাল অ্যাগ্রাভেশন বা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, এবং নাম্বার 2 রোগের বৃদ্ধি, ডিজিজ অ্যাগ্রাভেশন। এবার আমরা এইসব বিষয়গুলো নিয়ে একে একে আলোচনায় যাব। যেই ছকটা আমি দিলাম, এই ছকের প্রত্যেকটা বিষয় নিয়ে একে একে পর্বে পর্বে আলোচনা করে যাব। আজকে যেটুকু পারি সেটুকু করে রাখছি। যেমন যদি বলি যে হোমিওপ্যাথিক বৃদ্ধি কাকে বলে, যেখানে আমরা দেখব যে লক্ষণগুলোর বৃদ্ধি ঘটেছে কিন্তু রোগী ভালো আছে, তাকেই হোমিওপ্যাথিক বৃদ্ধি বলে। এ প্রসঙ্গে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের অবশ্যই কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে যে কোনগুলো রোগীর লক্ষণ এবং কোনগুলো রোগের লক্ষণ। রোগের লক্ষণ হলো প্র্যাকটিস অফ মেডিসিন এবং প্যাথোলজিতে বর্ণিত রোগের যেসব লক্ষণ আছে সেইগুলো। আর রোগীর লক্ষণ হলো রোগ লক্ষণগুলো যা সাধারণ লক্ষণ হিসেবে হোমিওপ্যাথিতে আমরা গণ্য করি। অর্থাৎ ওই যে প্র্যাকটিস অফ মেডিসিন অনুযায়ী বা প্যাথোলজি অনুযায়ী যেসব লক্ষণ, শেষগুলো বাদে অন্যান্য যেসব অসাধারণ অদ্ভুত চরিত্রের লক্ষণ কোনো একটা রোগের ক্ষেত্রে ওই রোগীর মধ্যে বর্তমান থাকে, যার উপর ভিত্তি করেই কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে থাকি। একই রোগ কিন্তু আলাদা আলাদা রোগীর মধ্যে তার আলাদা আলাদা ব্যতিক্রমী অসাধারণ কিছু লক্ষণ দেখা যায়, সেগুলোই হলো রোগীর লক্ষণ। এগুলো হয় কারণ রোগীর শরীর সংগঠনের বিভিন্ন জনের বৈশিষ্ট্য বিভিন্ন, সুতরাং এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল পিকুলিয়ারিটির জন্য হয়, সেইগুলোই হচ্ছে রোগীর লক্ষণ। সুতরাং হোমিওপ্যাথিক বৃদ্ধি মানে যে যে বিশিষ্ট চরিত্রের লক্ষণের উপর ওষুধ দেওয়া হয়েছিল সেই সবের বৃদ্ধি। তবে এ প্রসঙ্গে এটা মনে রাখতে হবে যে দুটো ত্রিভুজ যদি পরস্পরের উপর আপতিত হয় তবে তার যে কোণগুলো আছে একেবারে কি নিখুঁতভাবে মিশে যাবে এমনটা হতে পারে না। তাই ওষুধ এবং রোগীর লক্ষণের ক্ষেত্রেও সম্পূর্ণ মিল বা সদৃশ্য কিন্তু করা সম্ভব নয়। সেই কারণেই ডক্টর হ্যানিম্যান কি বলেছেন যে সিমিলিমাম না বলে মাস্টার হ্যানিম্যান একে দ্য মোস্ট সিমিলার মেডিসিন বলেছে।
সেক্ষেত্রে কিছু অবাঞ্ছিত লক্ষণ যদি আসতেই পারে, কিন্তু তারা রোগীকে বেশি কষ্ট দেবে না এবং অবিলম্বে চলে যায়। এখন কথা হচ্ছে, এই যে রোগীর লক্ষণ এবং রোগ লক্ষণ, এই দুটো জিনিস, রোগীর লক্ষণ, রোগ লক্ষণ, দুটো জিনিস কেমন হয় এবং সেটা একটা রোগীর মধ্যে, তা একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরুন, আপনার কাছে এরকম একটা কেস আমি অনেকদিন আগে করেছি, সুতরাং সেই কেসটা নিয়েই বলছি। ধরুন, আপনার কাছে একটা অবিরাম জ্বর নিয়ে একটা রোগী এসেছে। অবিরাম জ্বর, যেটাকে বলছে কন্টিনিউয়াস ফিভার, বিরাম দিচ্ছে না। সঙ্গে পেটের ব্যথা আছে, খিদে নেই, সঙ্গে পাতলা পায়খানা আছে, চামড়ায় গোলাপি গোল গোল দাগ আছে। ইতিহাস নিয়ে আপনি জানলেন যে জ্বর 1 সপ্তাহ আগেই শুরু হয়েছিল। তা আপনি প্রশ্ন করলেন হয়তো, তখন কি ঘটনা থেকে শুরু হয়েছিল? রোগীর মা বলছে, ছেলেটা বাইরে পরীক্ষা দিতে গিয়েছিল 2 সপ্তাহ আগে। বাজে একটা হোটেলে তখন খেয়েছিল, গা নাকি ঘিন ঘিন করছিল। বাড়ি এসেই তো 2 দিন পরে জ্বরে পড়ল। জ্বরটা প্রথম থেকেই ওঠানামা করতে করতে তারপরে বেশি হয়ে গেল। অর্থাৎ একবার জ্বরটা একটু কম হচ্ছিল, আবার উঠছে, এরকম করতে করতে জ্বরের ইন্টেন্সিটি বেশি হয়ে গেল। ছেলেটা অস্থির হয়ে উঠল। তারপর অ্যালোপ্যাথিতে চিকিৎসা চললো, ভালো হয়ে গেছিল। কিন্তু আবার এই সপ্তাহ থেকে জ্বর ফিরে এসেছে, ভালো তো হচ্ছে না। এই হচ্ছে হিস্ট্রি দিল রোগীর। এখন আপনারা জানেন যে টাইফয়েডের প্রথম স্টেজে ওই রকম জ্বর থাকে, এবং জ্বরটা প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষায় স্টেপ ল্যাডার প্যাটার্নে থাকে। সেটা কি না, জ্বরটা হয়তো 200 থেকে 204 ডিগ্রির মধ্যে থাকতে পারে, আর 202 ডিগ্রি ধরুন আছে। দেখা গেল 24 ঘন্টা পরে 1 ডিগ্রি ফারেনহাইট, 24 ঘন্টা ধরে 1 ডিগ্রি ফারেনহাইট বাড়লো। পরের দিন সকালবেলায় কিছুটা রেমিশন দিয়ে চুপ করে থাকলো। আবার দেখা গেল কয়েক ঘন্টা পরে 1 ডিগ্রি ফারেনহাইট উঠল। আর ওই জ্বর দেখা যাচ্ছে, এটা তো হিস্ট্রিতে বলছে যে খারাপ খাবারে থাকা জীবাণু, এইসব জল, এসবের মাধ্যমে সালমোনেলা টাইফি, এই জীবাণুগুলো থেকে এগুলো শুরু হয়। সুতরাং তার কাছে তো হিস্ট্রিও আছে যে খারাপ হোটেলে খেয়েছিল। সুতরাং এটা একটা কারণ হল। এবং এটা তো আপনি টাইফয়েড কিনা ভিটাল টেস্ট বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন, এবং সেটা পারাও গিয়েছিল, ভিটাল টেস্ট পজিটিভ ছিল। কিন্তু রোগী কিন্তু এসেছে আমাদের কাছে দ্বিতীয় স্টেজে, প্রথম স্টেজে আসেনি, অ্যালোপ্যাথি করেছে, দ্বিতীয় স্টেজে রিল্যাপস হয়েছে। এখানে আর ওই ল্যাডার প্যাটার্নের জ্বর নেই, ছিল না, কিন্তু আছে কি অবিরাম জ্বর, পেটের ব্যথা, ডায়রিয়া, চামড়ায় গোলাপি দাগ, এই দ্বিতীয় সপ্তাহে এইবার শুরু হয়েছে। এই সবই হলো কিন্তু টাইফয়েডের হচ্ছে দ্বিতীয় স্টেজের লক্ষণ। কিন্তু
এগুলো বাস্তবে কি? বাস্তবে হচ্ছে রোগের লক্ষণ। কিন্তু এসব জেনে আপনি কি হোমিওপ্যাথিক ওষুধ দিতে পারবেন? এগুলো হলো টাইফয়েডের অর্থাৎ রোগের লক্ষণ। তো এটা তো আমাদের হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনে আপনার কোনো কাজে আসবে না। কাজে আসবে কিন্তু রোগ ডায়াগনোসিসে কাজে আসছে ঠিকই, কিন্তু ওষুধ নির্বাচনে তো কাজে আসছে না। তাহলে আপনাকে জানতে হবে কি না, রোগীর লক্ষণ জানতে হবে, আর সেগুলো আপনাকে কিন্তু প্রশ্ন করেই জানতে হবে। যেমন আমরা কিভাবে সেটা করেছিলাম, একটা কথা রোগীর মা কিন্তু প্রথমেই বলেছিল, যে সেটা হলো রোগী অস্থির ছিল। কিন্তু কেমন অস্থির? উত্তর এলো সব সময় অস্থির। রোগীকে জিজ্ঞাসা করুন কি জন্য এত অস্থির করছিল, উত্তরে বলল শরীরে টাটানো একটা ভেঙে যাওয়ার মতন ব্যথা ছিল, মনে হয় যেন সবকিছু ভেঙে যাবে আর তাই একভাবে শুয়ে থাকা যাচ্ছিল না, সবসময় নড়াচড়া করে আরাম হচ্ছিল। তা আপনি এখানে কৌশলী প্রশ্ন করুন, তা বিছানাটাকে একটু মোটা গদি করে নিলেই তো তোমার আরাম হতো, তা করনি কেন? উত্তর এলো গদি তো ছিল নরম, তবু রোগীর মা বলছিল আর কি, গদি তো ছিল নরম ছিল, তবুও বলছিল বিছানাটাই শক্ত। তাহলে প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন এইভাবে কৌশলী প্রশ্ন করে। তা খেতে পারছো কেমন? খাবো কি ডাক্তার বাবু, মুখে তো পচা গন্ধ। পচা গন্ধ? কিসের মতন পচা বলো তো? উত্তর এলো মনে হচ্ছে কুঁজির মতো পচা। তাহলে পাওয়া গেল আর একটা সিমটম, পাতলাই। পায়খানা কেমন হচ্ছে? বলে পাতলা, দুর্গন্ধ, টেকা যায় না। তা শীত আছে? শীত কেমন হচ্ছে বলো তো? বলছে কেঁপে কেঁপে শীত আসছে। তা শরীরের কোন জায়গায় শীত শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে বলো? তা বলছে এটা থেকে থেকে আসছে, কিন্তু মনে হচ্ছে যে পায়ের হাড়ের ভিতর, আবার কখনো কখনো মনে হচ্ছে যেন পিঠে, দুই কাঁধের হাড়ের মাঝখানে মনে হচ্ছে ঢুকে যাচ্ছে। সেই জায়গায় আমি গরম জিনিস চাপা দিয়ে রাখছি। ঘাম কিরকম হচ্ছে বা কখন আসছে ঘামটা? হ্যাঁ, মাঝে মাঝে ঘাম হয়, কিন্তু তাতে কি, জ্বর তো কমে না। এবার আমাদের নিজস্ব পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, যেহেতু তাকে আর কোনো প্রশ্ন করে উত্তর পাওয়া গেল না, সুতরাং আমাদের পর্যবেক্ষণটা কি দেখছি, যে রোগী খুব দুর্বল, বিছানায় গড়িয়ে গড়িয়ে শুয়ে পড়ছে। তবু একভাবে, এত দুর্বলতা, তবু একভাবে কিন্তু থাকতে পারছে না। একবার উঠে বসছে, আবার শুয়ে পড়ছে। চোখ দুটো দেখছি চকচক করছে, ছলছল করছে। তো এইটা দেখে আর কোনো প্রশ্নের উত্তর না পাওয়ায় আমাদের ক্লিনিক্যাল কিছু পরীক্ষা করতে হলো, যেমন জিহ্বাটা দেখতে হলো। দেখি জিহ্বাটা কিরকম, জিভটা দেখাও। দেখা গেল ফোলা, লাল এবং চকচকে আবহাওয়া আছে তাতে। টেম্পারেচার নেওয়া হলো 102 ডিগ্রি ফারেনহাইট। পালস রেট নেওয়া হলো 150 পার মিনিট। তো আর কিছু পাওয়া যায়নি। সুতরাং এগুলোই হলো রোগীর লক্ষণ। কি?
আমরা যদি ইভ্যালুয়েশন করি তাহলে কি কি দাঁড়াবে? 1 নম্বর, প্রচন্ড অস্থিরতা, গায়ে টাটানো ব্যথা যেটা নড়াচড়াতে কমে, বিছানা শক্ত মনে হচ্ছিল এবং তাই একভাবে শোয়া যাচ্ছিল না, অনবরত নড়াচড়া করে আরাম পাওয়া যাচ্ছিল। কাঁপ শীত, মানে ইংরেজিতে শাডারিং সিল, কাঁধের 2 হাড়ের মাঝখানে এই শীতটা বেশি এবং পায়ের হাড়ের মধ্যে ছিল। মুখে পুজের মতো দুর্গন্ধ ছিল। তাপমাত্রার তুলনায় নারীর গতির মাত্রা অনেক বেশি ছিল। জিহ্বা ফোলা, লাল এবং চকচকে ছিল। এই লক্ষণগুলোর সঙ্গে টাইফয়েডের সাধারণ লক্ষণগুলোর পার্থক্য সহজেই বোঝা যায়। এগুলো হলো রোগীর লক্ষণ। এগুলোকে নির্ভর করে যদি আমরা ওষুধ দিই, তবে আমরা এটা লক্ষ্য করতে পারি যে প্রথম কয়েক ঘন্টা এই লক্ষণগুলো সামান্য বৃদ্ধি হতে পারে। এই সময় যদি আপনি প্রশ্ন করেন যে কিরকম আছো, রোগী বলবে আমি ভালো আছি, কিন্তু কিসে ভালো আছি তা বলতে পারে না, কারণ রোগ লক্ষণের তো বৃদ্ধি ঘটেছে, যেই ওষুধগুলো রোগীর লক্ষণের বৃদ্ধি ঘটেছে, কিন্তু রোগ লক্ষণ যদিও একই রকম আছে, কোনো হেরফের দেখা যাচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু রোগী বলছে অনুভূতির দিক থেকে আমি ভালো আছি, কিন্তু বারবার প্রশ্ন করেও পাওয়া যাচ্ছে না যে সে কিসে ভালো আছে। এরকম ঘটনা বহু দেখা যায়। তো এক্ষেত্রেও সেটাই দেখা গেছে। কিন্তু টাইফয়েড রোগের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে রোগের বিশেষ অবস্থা বা স্টেজটা, এই সমস্ত লক্ষণগুলোর কিন্তু ভিত্তিভূমিতে আছে। এই লক্ষণগুলো বিশেষ এক হোমিওপ্যাথি ওষুধকেও নির্দেশ করছে। সুতরাং এইগুলো হলো রোগীর লক্ষণ। তাই একটা রোগ চিকিৎসা করতে গেলে আমরা রোগ কেন, রোগী যদি আমরা বলি একটা রোগী চিকিৎসা করতে গেলে তার কি রোগ হয়েছে এবং সেই রোগের লক্ষণগুলো কি এবং ওষুধের লক্ষণগুলো, রোগীর লক্ষণগুলো কি, যেগুলো সম্পর্কে আমি বললাম। তো এই দুটো দিক যদি আলাদা আলাদা ভাবে না বোঝা যায়, তাহলে কিন্তু ওষুধ নির্বাচন করা শক্ত। তারপরে সেকেন্ড প্রেসক্রিপশন আমরা যখন করতে যাব, তখন কোনটা কোন দিকে গেল তা বোঝা শক্ত। সুতরাং আমাদের যেরকম প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি সম্পর্কেও যেরকম জানতে হবে, ঠিক একইভাবে হোমিওপ্যাথির দিকটা, হোমিওপ্যাথিক ফিলোসফি, অর্গানন, এই সমস্ত বিষয়গুলো খুব গভীরভাবে পড়াশোনা করতে হবে। তবেই আমরা কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন ভালো করব। ফার্স্ট প্রেসক্রিপশন তো অবশ্যই ভালো করব, সব প্রেসক্রিপশনই ভালো করব। এর পরের অংশগুলো আমি যদি বলতে আরো থাকি তো অনেক দেরি হয়ে যাবে, দরকার নেই। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। পরের পর্বে আবার শুরু করব। এরপরে কোথার থেকে না, রোগের বৃদ্ধি কাকে বলবো এই সম্পর্কে আলোচনায়। আজকে আমি এখানেই ইতি টানলাম এবং অন্যান্য বিষয়গুলো যা বাকি থাকলো তা পরের পর্বে এগোতে থাকবে। ধন্যবাদ।